স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান মার্কিন এই বিশেষ দূত। 3 দিনের সরকারি সফরে গত 30 জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। মানব সভ্যতার উৎকর্ষে দর্শন শাস্ত্রের বিকল্প নেই। ব্যক্তিগতভাবে মানুষের ধর্মীয় দর্শন আলাদা হতে পারে, কিন্তু দেশ গঠনে একটা জাতির জন্য এক ধরনের দর্শন থাকতে হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত ফিলোসফি ফর পিস শিরোনামে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, সার্বজনীনভাবে মানবতা প্রকাশের জায়গা দর্শন। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কাজীপাড়া বটবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক, সহকারী ও 2 মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনে লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে নারায়ণগঞ্জে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 3 মাসে গ্যাস থেকে বিস্ফোরণে অন্তত 30 জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 7 জন। এই অবস্থা থেকে উত্তরণে নাগরিক সচেতনতার পাশাপাশি পুরনো লাইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকায় গত 10 মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের 5 জন। 11 মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়। 13 মে সোনারগাঁয়ে জেরা পয়েন্ট প্ল্যান্টের ক্যান্টিনে চুলার গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হন 12 জন কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে মৃত্যু হয় 2 জনের। সবশেষ 14 জুলাই ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিতাসের 4 শ্রমিক। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অনেক বাতিল, অব্যবহারযোগ্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নাগরিক অসচেতনতা এবং অপরিকল্পিত তিতাস গ্যাস লাইন স্থাপন ও লিকেজই মূলত দুর্ঘটনার মূল কারণ। মিডিয়ার সবাই যদি আমরা এই বিষয়গুলোকে মানুষকে বারবার এই সচেতনতার দিকে যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জে যে গ্যাসের যে বিস্ফোরণ, যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এটা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমরা মনে হয় যে এটা কমে আসবে যদি আমরা প্রচারটা, আমাদের প্রচার মাধ্যমটাই থাকবে মানুষকে সচেতন করা। গ্যাস লাইনে লিকেজ থাকার কথা স্বীকার করেছেন তিতাস কর্তৃপক্ষ। পুরনো লাইন সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার কাজ চলমান বলে জানান এই কর্মকর্তা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে। তাছাড়া আমরা আমাদের ইয়ারলি কন্ট্রাক্ট, আমরা টেন্ডার ঠিকাদার নিয়োগ করছি। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি আবাসিক ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন, কারণ পরিকল্পিত নগরায়নই পারে এসব দুর্ঘটনা রোধ করতে। বাড়িতে যেরকম ভাবে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ থাকা দরকার, বিশেষ করে রান্নাঘরে, সেই ধরনের অনেক সময় ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ না থাকাতেও দেখা যাচ্ছে যে বাতাস ট্রাপে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। 1964 সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছে তিতাস।
কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ অন্তত 23 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙ্গর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক 2টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে 450 বস্তা সার জব্দ ও পাচারকারীদের আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা আলামত ও আটককৃত ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে যে কোনো হামলা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকের মাঝেই হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এবারে খেলার খবর। দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের প্রথম বহরের সদস্যরা। এই বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার রাত 12টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা আলাদা ফ্লাইটে আজ সন্ধ্যায় রওনা দেবেন। ডারউইনে আগামী 13ই আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে থেমে নেই বিশ্বকাপকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। 2030 বিশ্ব আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 64 করার ছক করছে ফিফা। প্রবল আপত্তি রয়েছে এখানেও। 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 মহাদেশে 6টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে 64 দলে ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকা 3 পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে। তবে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি এরই মধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাই পর্বে গুরুত্ব কমে যাবে। একই অবস্থান নিয়েছেন উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সভাপতি। তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আগেই 64 দলে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। বিশ্বকাপের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ফিফা। এ লক্ষ্যে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে বিস্তারিত গবেষণা করানো হবে। গবেষণা সম্ভাব্য টুর্নামেন্ট আয়, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, সদস্য ফেডারেশন, মহাদেশীয় কনফেডারেশন, লিগ, ক্লাব এবং বৈশ্বিক ফুটবল কাঠামোর উপর এর প্রভাব বিশ্লেষণ উঠে আসবে। পরিকল্পনা অনুযায়ী 7 আগস্টের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে। 14 আগস্ট চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচন করে 11 সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পেতে চায় ফিফা। 64 দলে বিশ্বকাপ অনুমোদন পেলেও টুর্নামেন্টের অবকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে 2030 বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন ও পর্তুগালের মতো স্বাগতিক দেশগুলোকেও বাছাই পর্ব খেলতে হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।